নমস্কার, প্রত্যেককেই শুভ দীপাবলির শুভেচ্ছা। সাধারণভাবে আমি কোনো ভিডিও ক্লিপিংস, নিজস্ব ভিডিও ক্লিপিংস, নিজের কথা ভিডিও আকারে কখনোই তেমনভাবে সমাজ মাধ্যমে দিই না, দেওয়া হয়ে ওঠে না। আর এটার খুবই একটা সাধারণ কারণ বা প্রধান কারণ হলো আমি তেমন বাগ্মী নই। তথাপি আজ মনে হলো একটা কিছু বলা দরকার, বা এই আকারে এই ফরম্যাটে নিজেকে উপস্থাপন করা দরকার। সেই চিন্তা থেকেই আজকের এই ভিডিও। আজকের আলোচনার বিষয় আত্মার গণতন্ত্র। গণতন্ত্রের ধারণা মানব সভ্যতার দীর্ঘ ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং আকর্ষণীয় এক রাজনৈতিক ভাবনা। এর মূল কথা হলো ক্ষমতা যেন কেবল একজনের হাতে না থাকে, বরং সবার মধ্যে বণ্টিত হয়। কিন্তু মানুষের ভেতরেও তো এক রাজত্ব আছে, যেখানে নানা চিন্তা, অনুভূতি, আকাঙ্ক্ষা, ভয়, স্মৃতি, স্বপ্ন সবাই কোনো না কোনোভাবে শাসনের অংশীদার হতে চায়। তাহলে কি আত্মারও একটা গণতন্ত্র থাকতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের নিজেদের ভেতরের দিকে তাকাতে হয়। মন আসলে একটি জটিল সংসদ। সেখানে প্রতিদিন অসংখ্য প্রস্তাব ওঠে, বিতর্ক হয়, কখনো ভোটাভুটি পর্যন্ত চলে। আমরা কখনো যুক্তির পক্ষে ভোট দিই, কখনো আবেগের পক্ষে, কখনো আবার ভয় জিতে যায়, কখনো ভালোবাসা। কিন্তু এই সংসদের নিয়ম কতটা ন্যায্য? আমাদের ভিতরের সব কণ্ঠ কি সমানভাবে শোনা হয়? বেশিরভাগ সময় দেখা যায় আত্মার এই সংসদে গণতন্ত্র নেই, আছে অদৃশ্য একনায়কত্ব। কেউ নিজের অহংকে শাসক বানায়, কেউ আবার ভয়কে, কেউ নৈতিকতার নামে নিজের ইচ্ছাকে চাপিয়ে দেয়, কেউ ধর্মের নামে নিষ্ঠুরতা করে। আত্মার গণতন্ত্র মানে হলো অন্তর্গত স্বাধীনতা। এই স্বাধীনতা শুধু মতামতের নয়, অনুভূতিরও। যেমন সমাজে নাগরিকদের স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে, তেমনি মানুষের ভেতরের প্রত্যেকটি চিন্তা, প্রত্যেকটি আবেগেরও আছে নিজেকে প্রকাশ করার অধিকার। কিন্তু স্বাধীনতা মানে বিশৃঙ্খলা নয়। গণতন্ত্র যেমন শৃঙ্খলাপূর্ণ স্বাধীনতা, আত্মার গণতন্ত্র তেমনি শৃঙ্খলার ভিতর দিয়ে আসে। এখানে সব কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ, কিন্তু সিদ্ধান্ত নিতে হয় নীরবতার সংসদে। নীরবতা মানে উদাসীনতা নয়, বরং মনোযোগের গভীর এক অবস্থা, যেখানে হৃদয় ও মস্তিষ্ক পরামর্শ করে। আমরা দেখি সমাজে গণতন্ত্র টিকে থাকে তখনই যখন নাগরিকরা সচেতনভাবে আত্মসমালোচনা প্রবণ ও সংলাপ প্রিয় হয়। আত্মার গণতন্ত্র তেমনি টিকে থাকে যখন আমরা নিজের ভেতরের প্রতিটি দিককে বুঝতে চাই, অস্বীকার করতে চাই না। আমাদের রাগ, ঈর্ষা, লোভ, ভয় এসবকেও বুঝতে হয়। এগুলো দমন করলেই শান্তি আসে না, বরং বোঝার মধ্য দিয়ে আসে সামঞ্জস্য। আত্মার সংসদে সব কণ্ঠকে জায়গা দিতে হয়, সেই জায়গা দিতে হয় বিচারবোধ হারানো যায় না। আত্মার গণতন্ত্রে প্রথম শর্ত হলো আত্মসচেতনতা। একজন মানুষ যদি নিজের ভেতরে রাজনীতি সম্পর্কে অজানা থাকে, তবে সে কখনো নিজের শাসক হতে পারে না। সে তখন বাহ্যিক প্রভাবের দাস হয়ে পড়ে। কেউ ধর্মীয় মতবাদে, কেউ রাজনৈতিক মতলবে, কেউ পারিবারিক প্রথায়। সবার ভিতরে একরকম আত্মিক দাসত্ব জন্মায়। অথচ গণতন্ত্র মানে দাসত্বের অবসান। আত্মার গণতন্ত্র মানে এমন এক অবস্থা যেখানে মানুষ নিজের বিবেকের সামনে জবাবদিহি করে, বাইরের কোনো কর্তৃত্বের কাছে নয়। মানুষের ভেতরের এই গণতন্ত্রের ধারণাটি নতুন নয়। সুফি ও বেদান্ত দর্শনে, বৌদ্ধ ধ্যান প্রথায় বারবার এসেছে এই কথা। সুফিরা বলেন মানুষের ভেতরই রয়েছে এক রাজ্য, যেখানে রাজা হচ্ছে আত্মার, প্রজারা হচ্ছে ইন্দ্রিয় এবং চিন্তা। বেদান্তে আত্মাকে বলা হয়েছে অন্তর্যামী, ভিতরের নিয়ন্তা, যিনি সব কিছু দেখেন কিন্তু শাসন করেন ভালোবাসায়। এই ভালোবাসার শাসনই আসলে আত্মিক গণতন্ত্রের মূল রূপ। ধর্মীয় ইতিহাসে দেখা যায় যখনই কোনো ধর্মে একছত্র ক্ষমতা জন্ম নেয়, তখনই সেখানে নিপীড়ন শুরু হয়। একইভাবে যখন মানুষের ভেতরে একছত্র শাসন জন্ম নেয়, অহংকার বা ভয় বা অন্ধবিশ্বাসের, তখনই তার আত্মিক জীবনে নিপীড়ন শুরু হয়। সে আর মুক্ত থাকে না, সে আর শুনতে পারে না অন্যের কথা, এমনকি নিজের অন্তরের ভিন্ন সুরকেও না। আত্মার গণতন্ত্রের সৌন্দর্য হলো এটি ভিন্নতাকে ভয় পায় না। যেমন সত্যিকারের গণতন্ত্রে বিরোধী দলের কণ্ঠ গুরুত্বপূর্ণ, তেমনি আত্মার গণতন্ত্রে নিজের ভেতরে সন্দেহ, দুঃখ, অনিশ্চয়তা গুরুত্বপূর্ণ।
তারা শত্রু নয়, বরং পরামর্শদাতা। মনোবিজ্ঞানের দিক থেকেও আমরা আত্মার গণতন্ত্র কে এক আকর্ষণীয় ধারণা বলতে পারি। কার্ল ইয়ুং বলেছিলেন, মানুষের ভিতরে বহু সত্তা একসাথে বাস করে, যেমন সচেতন, অবচেতন, ছায়া, অ্যানিমা, সুপারিক ইত্যাদি। তিনি দেখিয়েছিলেন, যে ব্যক্তি নিজের ছায়াকে অস্বীকার করে সে অসম্পূর্ণ থাকে। আত্মার গণতন্ত্র মানে হলো সেই ছায়াকেও সংসদের সদস্যরূপে গ্রহণ করা। তখনই অন্তরের ভারসাম্য আসে। ফ্রয়েডের কথা, ইগো, সুপার ইগো বা ইড এর মধ্যে সমন্বয় না ঘটলে কখনো মানসিক অশান্তি তৈরি হয়। এই সমন্বয় হচ্ছে আত্মার রাজনৈতিক ভারসাম্য। এখন প্রশ্ন আসে, আত্মার গণতন্ত্রের নেতা কে? সমাজে নেতা নির্বাচন করা যায়, কিন্তু নিজের ভিতরে কাকে নেতা বানাবো? যুক্তি না অনুভূতি না বিশ্বাস? উত্তর একটি, সচেতনতা। সচেতনতাই সে নেতা যে পক্ষপাতহীনভাবে সব কণ্ঠ শুনতে পারে। এই সচেতনতা আসে ধ্যান, চিন্তা, পাঠ, আত্মজিজ্ঞাসার মাধ্যমে। যখন মানুষ নিজের ভেতরে পর্যবেক্ষক হয়ে ওঠে, তখন সে আর কোনো এক পক্ষের দাস থাকে না। তখন সে নিজের অন্তরের প্রতিটি প্রক্রিয়াকে দেখে, কিন্তু তাতে ডুবে যায় না। এটাই আত্মার রাজনীতি, যেখানে শাসন নয়, বোঝাপড়া আছে। এই একটা ছোট্ট উদাহরণ নেওয়া যাক। কেউ যদি রেগে ফেটে পড়ে, সাধারণত সে বলে ওরা আমাকে রাগিয়ে দিয়েছে। কিন্তু আমরা দেখি যে আত্মার গণতন্ত্রে সে কথা যখন সে বলে যে আত্মার গণতন্ত্রকে আত্মার গণতন্ত্রকে যে প্রতিষ্ঠা করতে পেরেছে, তখন সে বলবে আমার ভিতরে রাগ উঠেছে, আমি সেটিকে দেখছি। এই দেখার ভঙ্গি তাকে স্বাধীন করে, কারণ তখন সে রাগের শাসনাধীন হয়। বরং সে রাগকে শাসনাধীন নয়, বরং সে রাগকে সংসদের একজন সদস্যের মতো বিবেচনা করছে। রাগের যুক্তি শুনছে, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে নিজে। আত্মার গণতন্ত্রের সবচেয়ে বড় পরীক্ষা আসে সংকটের মুহূর্তে। যখন আমরা আঘাত পাই, অপমানিত হই, তখন ভিতরের সংসদে যুদ্ধ শুরু হয়। প্রতিশোধের কণ্ঠে চেঁচিয়ে বলে তখন, উত্তর দাও। হৃদয়ের কণ্ঠ বলে, ক্ষমা করো। যুক্তি বলে, সময় নষ্ট করো না। তখনই বোঝা যায় আমাদের ভিতরে আসল শাসন ব্যবস্থা কেমন। যে মানুষ আত্মিকভাবে পরিণত, সেই সংসদের সব কণ্ঠ শুনে নেয় শান্তভাবে। আর যে অপরিণত, সে একটিমাত্র কণ্ঠের গোলাম হয়ে যায়। সমাজে গণতন্ত্র টিকে থাকে যখন মানুষের ভিন্ন মতকে সম্মান করে। মানুষ যখন মানুষের ভিন্ন মতকে সম্মান করে। আত্মার গণতন্ত্র তেমনি টিকে থাকে তখনই যখন আমরা নিজেদের ভেতরের ভিন্নতা মেনে নিই। নিজের ভিতরে যাকে ভালো লাগে না, সেই দিকটাকেও জায়গা দিতে হয়, কারণ অস্বীকার মানে বিভাজন, আর বিভাজন মানে যুদ্ধ। আত্মার গণতন্ত্রের উদ্দেশ্য যুদ্ধ নয়, বরং ঐক্য। কিন্তু ঐক্য জোর করে আসে না, আসে বোঝাপড়ার মধ্য দিয়ে। একটি সমাজ যেমন আইনের মাধ্যমে সুষ্ঠু থাকে, আত্মার গণতন্ত্র কিছু নীতির উপর দাঁড়িয়ে থাকে। এই নীতিগুলির মধ্যে প্রথমটি হলো সত্যের প্রতি আনুগত্য, দ্বিতীয়টি হলো করুণার প্রতি আস্থা, আর তৃতীয়টি হলো অহংকার থেকে দূরে থাকা। এই 3 নীতি মানলে আত্মার সংসদ কখনো দুর্নীতিগ্রস্ত হয় না। শেষ পর্যন্ত এই কথাটাই বলা যায় যে আত্মার গণতন্ত্র কোনো বিমূর্ত ধারণা নয়, একটি বাস্তব সাধনা, এক জীবনধারা। যে মানুষ নিজের ভেতরের সংসদে প্রতিদিন সত্যের পক্ষে দাঁড়ায়, প্রত্যেক দিন সভা বসায়, সেই মানুষই প্রকৃতি অর্থে মুক্ত। সে আর অন্ধ অনুগত নয়, আবার বিদ্রোহী নয়, সে সচেতন, সংলাপপ্রিয়, মানবিক। আজকের পৃথিবীতে আত্মিক গণতন্ত্রের প্রয়োজন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। বাহ্যিক গণতন্ত্র কেবল তখনই অর্থপূর্ণ যখন নাগরিকরা ভিতরে মুক্ত। যে সমাজের মানুষ আত্মার গণতন্ত্র চর্চা করে, সেই সমাজ সহিংসতা কমে, সেই সমাজে সহিংসতা কমে, কারণ সবাই জানে অন্যের সত্য নিজের মতোই মূল্যবান। তাই আত্মার গণতন্ত্র মানে কেবল ব্যক্তিগত মুক্তি নয়, এটি মানবতার এক বৃহৎ দর্শন, যেখানে প্রত্যেক মানুষই রাজা, আবার প্রত্যেকেই প্রজা, এবং তাদের মধ্যে সম্পর্ক হলো বোঝাপড়া, শাসনের নয়। নমস্কার।